সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে ভারতকে টাই ব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ। হাম আক্রান্ত আরও 6 শিশুর মৃত্যু, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল, হাসপাতালে শয্যা সংকট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা ভাবছে সরকার, অর্থমন্ত্রী রাত 8টা পর্যন্ত ব্যবসার সুযোগ চান দোকান মালিকরা। 2 মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটকে ধরতে পুরস্কার ঘোষণা, মরণ কামড়ের হুমকি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে নতুন নতুন শিশু। শুক্রবার নতুন করে 6 জেলায় 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। হামের রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করেছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় হঠাৎ করেই বাড়তে শুরু করেছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় 35 শিশু হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ার 250 শয্যা এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। শুক্রবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আফরান নামের 8 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ডে ইতোমধ্যে হামের রোগীদের জন্য আলাদা কর্নার করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। আসার পরে বললো যে ভর্তি করতে হবে, এখন আগে থেকে ইমপ্রুভ করছে। 6 দিন আজ ভর্তি হওয়া হলো, একটু আরাম বুঝতে পারা যাচ্ছে না। যা ওষুধ লিখে দিচ্ছে সেই পরিমাণই ওষুধ নিয়ে আসা হয়েছে। নার্সকে ডাকতে যায় আসে না, ডাক্তারকে ডাকতে যায় আসে না। চিকিৎসা দিতে আমাদের জনবল ঘাটতি। রাজশাহী, কক্সবাজার, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে আরও 5 শিশুর মৃত্যু হয় হামে আক্রান্ত হয়ে। দিনাজপুরে হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়েছে। হাম ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া শিশুদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আমাদের হামের চিকিৎসা এবং এই রোগ নির্ণয় সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যকর্মীগণ সন্দেহজনক হাম রোগীর ক্ষেত্রে বাড়ি যেয়ে জন্য তথ্য সংগ্রহ করছেন এবং প্রয়োজনে তাদের রক্ত পরীক্ষা ব্যবস্থা করছেন। আশা করি আমরা এই অবস্থা খুব সফলভাবে ডিল করতে পারবো এবং আমাদের ভ্যাকসিনের মজুতও যথেষ্ট পরিমাণ রয়েছে। এছাড়া নেত্রকোনা, ফরিদপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। হাম আক্রান্ত শিশুদের নিয়ে চরম শয্যা সংকটে পড়েছেন অভিভাবকরা। কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে বর্তমানে 59 জন রোগীর চিকিৎসা নিচ্ছে। শয্যা সংকটে হতাশা প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। যমজ সন্তানের জননী কণিকা আক্তার হাম আক্রান্ত 6 মাস বয়সী 2 সন্তান নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়ানোর পর অবশেষে বেড পেয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। ওদের অবস্থা এমন খারাপ, কোনো হসপিটালে ভর্তি লেখে না, এখানে সিট পাই নাই। পরে ভোর 6টায় পদ্মা হসপিটাল ওইখানে ভর্তি করছে। ওইখানে ভোর 6টা থেকে 12টা পর্যন্ত বিল আসছে 25,000 টাকা। পরে 2টা বাজে এখানে বেড পাইছি। এখানে বেড পাওয়ার পরও তখনও ও অনেক বেশি সিরিয়াস ও নর্মাল। পরে সারাটা দিন যাওয়ার পর রাত্রে থেকে ও এত সিরিয়াস হয়ে গেছে, ওকে গ্লাসের ভিতরে রাখা লাগছে। ডাক্তার বলছে যে প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই শিশুদের মতো হাম উপসর্গ নিয়ে হাসপাতালে বিছানায় চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেড না পাওয়ায় হতাশ রোগীর স্বজনরা। মোবাইলে বিভিন্ন অ্যাডের কারণে মানুষ বেশিরভাগ পরেশান হয়ে যেতেছে, স্থির পাইতে সুস্থি পাইতেছে না, মানুষ খুব পরেশান। আইসা দেখছে হসপিটালে বেডের সিট নেই, এই হসপিটালে সিট নেই, কি করব, রোগী তো অসংখ্য। 3 দিন যাওয়ার পরে যখন চোখ খুলে গেছে তখন তো আমার কাছে সন্দেহ আর বাড়ছে। তো 1 দিন যাওয়ার পরে অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। সর্বক্ষণ জ্বর থাকে, জ্বর শরীরে ছাড়ে না, তো ভয় লাগে না। সচেতনতার অভাবেই বাড়ছে সংক্রমণ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই সময়মতো টিকা পায়নি বলে জানান চিকিৎসকরা। একটা বাচ্চা ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে আছে, ওর মিজেলসের সাথে নিউমোনিয়া হলো। আমরা জানি যে মিজেলসের কারণে নিউমোনিয়াটা আরো একটু বেশি কমপ্লিকেটেড হচ্ছে। সে ধরেন এই রোগটা চিকিৎসা নিতে একটু দেরি করে ফেললো, হয়তো টার্সিয়ারি সেন্টারগুলোতে বা ঢাকায় এসে একটা আইসিইউ ম্যানেজ করা, আইসিইউতে ভর্তি করানো, এই প্রসেসটা যদি একটু দেরি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার জন্য মৃত্যু ঝুঁকিটা বেশি বেড়ে গেল।
হাম প্রতিরোধী টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৭ জন। এ নিয়ে গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে একই সময় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৯২ জনে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু। এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী বিশেষ হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করার জোরালো প্রস্তুতি নেওয়া হয়েছে। জ্বালানি সংকট কমাতে সরকারি বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো সহ মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্তের পরও শুক্রবার রাজধানী ঢাকার পেট্রোল পাম্পগুলোতে ভোগান্তির চিত্র বদলায়নি। পাম্প মালিকরা জানিয়েছেন, ডিপো থেকে স্বাভাবিক সময়ের মতো বরাদ্দ পেলেও অতিরিক্ত চাহিদার কারণে রেশনিং করে তেল দিতে হচ্ছে। ব্যক্তি পর্যায়ে তেল সংরক্ষণের অসাধু প্রবণতার কারণে সংকট হচ্ছে বলেও মত তাদের। তামজিদ সুমনের রিপোর্ট। জ্বালানি সংকট মোকাবেলায় এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো, জরুরি সেবাদান প্রতিষ্ঠান ব্যতীত সব মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্তের প্রভাব এখনও পেট্রোল পাম্পে পড়েনি। দীর্ঘ লাইন মারিয়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। পেট্রোল দিচ্ছে কিন্তু পাম্প খুবই অল্প। আমি এখান দিয়ে যাত্রাবাড়ি ঘুরে এসেছি, ওইদিকে সবগুলোতেই বলছে অকটেন নেই। শুনলাম যে অন্য পাম্পে তেল নাই আর কি, এখানে দিচ্ছে। স্বাভাবিকের তুলনায় এই অতিরিক্ত চাপের কারণ হিসেবে তেল মজুদের প্রবণতাকে দায়ী করছেন গ্রাহকরা নিজেই। একই সাথে সিন্ডিকেটকে দুষছেন অনেক গ্রাহক। এক থেকে সরকার বলছে তেল আছে, পাম্প মালিক বলছে তেল নাই, কিন্তু এর মাঝে যারা আছে এরা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। অনেকে বাইকাররা তেল থাকা অবস্থা তেল নিয়ে তারা মজুত করে। 2 মাস আগে যে সেল হয়েছে তার চেয়ে এখন পাম্পে বেশি সেল। জ্বালানি মজুদে এখনও সংকট নেই সরকারের এই বক্তব্যে গ্রাহকরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও পাম্প মালিকরা বলছেন আগের মতো বরাদ্দকৃত তেল পাচ্ছেন তারা। গ্রাহকদের অস্বাভাবিক চাহিদা সেই তেল দিয়ে রেশনিং করছেন তারা। আপনি দৈনন্দিন চাহিদা যা আছে, গাড়ি, মোটরসাইকেল, যেটুকু হোক বা 6 মাসের বাংলাদেশে তেল শর্ট পড়বে না। এমনকি ইম্পোর্ট করতে যদি না পারে তাও 3-4 মাসে শর্ট পড়বে না। এক্সক্লুসিভ রুলস আছে যে একটা ট্যাঙ্কের নিচের যে অংশ, ওই অংশে কিছুটা তোমার রেখে দিতে হবে যাতে যাতে এটা বাইরে না যায়, এবং ওইখানে ওই সেকশন পাইপ কাটা থাকে, ওইটা দিয়ে আপনি ওই পর্যন্ত যখন তেল চলে যাবে ওই তেলটা বের হবে না, কোনো অবস্থাতে বের হবে না। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের ধৈর্যের সাথে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে পাম্প মালিক সমিতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় আছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম এখনও বাড়ানো হয়নি। তবে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হচ্ছে বলে দাম বৃদ্ধির কথা জানান তিনি। শুক্রবার বিকেলে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এলাকার ইয়ং ওয়ান CIU একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য এমন স্কলারশিপ অ্যাওয়ার্ড যেন আগামীতেও অব্যাহত থাকে এবং তাদের কর্মসংস্থানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এই অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এই যে উচ্চমূল্য তেল গ্যাস কিনে এটা আমরা কতদিন চলতে পারবো? এটা তো সরকারি তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। জ্বালানির নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলো মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে, এমনকি কৃষিও সাফার করবে। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, তা রাত ৮টা পর্যন্ত খোলা রেখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান তারা। তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।
সন্ধ্যায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। বিএনপি নির্বাচনের আগে গণভোট বিষয়ে জনগণকে দেয়া ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে দলীয় এক সমাবেশে একথা বলেন তিনি। জানান, সংস্কার প্রশ্নে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদে সোচ্চার থাকবে 11 দলীয় ঐক্য। HM মেহেদী হাসানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে জামায়াতে ইসলামের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য রাখেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, সরকারে আসার পর বিএনপি গণভোট ও সংস্কারের পথে হাঁটছে না, তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। আমরা ইলেকশনের দিন পর্যন্ত সবাই এক ছিলাম, এরপরে যখন দেখলেন যে আপনারা যেভাবেই হোক, যে মেকানিজমেই হোক, আপনারা 2/3 বেশি হয়ে গেছেন, তখন রাতারাতি আপনাদের মত বদলে গেল। জামায়াত আমির বলেন, সারা দেশে স্থানীয় সরকারে যেসব প্রশাসক নিয়োগ হয়েছে তারা কেউ জনগণ দ্বারা নির্বাচিত নয়, তাই তা সাংবিধানিকভাবে অবৈধ। আপনাদের দায়িত্ব ছিল সংস্কার পরিষদের সভা আহ্বান করার জন্য দায়িত্বশীল ব্যক্তিকে লিখিত অনুরোধ জানানো। আপনারা শুধু অনুরোধ করেছেন জাতীয় সংসদ অধিবেশনের জন্য, সংস্কার পরিষদের জন্য করেন নাই। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং জনগণের সাথে দেওয়া কথা আপনারা লঙ্ঘন করেছেন। এখনো সময় ফুরিয়ে যায়নি উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বিএনপিকে সংস্কার ও গণভোটের ব্যাপারে ইতিবাচক হওয়ার আহ্বান জানান। সব দলের লোক কেউ কেউ জাতীয় সংসদ নির্বাচনে HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় মন্তব্য করে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয় বরং হ্যাঁ ভোটের পক্ষের শক্তি। তিনি বলেন, একটি দল 71-এর পরাজয় সইতে না পেরে সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। অনুরোধ জানাবো, আপনি জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকার ও বিরোধী দলের এমপিদের বিতর্কে প্রথম অধিবেশনেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, আমরা আর এখানে না থাকি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনায় সরকার দলীয় চিফ হুইপ জানান, বিএনপি জুলাই সনদের পক্ষের শক্তি। জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা জুলাই সনদের পক্ষে। আমাদের যারা এখন বিরোধী আছে বললো আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁজে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জানিয়ে নেতারা বলেন, একটি বিশেষ মহল বিএনপিকে ছোট করার চেষ্টা করছে। আজকে আওয়ামী লীগ যেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে, আর আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। আর এখানে একমাত্র বিএনপি যারা এই দেশের জন্য লড়াই করেছে এবং লড়াই পরবর্তী সময় লড়াইয়ের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য বিএনপি গঠন করেছে। একটি শক্তি দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় বলেও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে প্রজেক্ট হেল মেরি সিনেমাটি দেখেছেন তারা। মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রী সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে যান এবং সিনেমা দেখেন। সন্ধ্যা 7:10 শো শুরু হয়ে শেষ হয় রাত 10:10। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেল মেরি। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। বগুড়া গলফ ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে BMTF গলফ কাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার সকালে শাহজাহানপুর উপজেলায় গলফ মাঠে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গলফ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে বগুড়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক গলফ খেলোয়াড় অংশ নেন। পবিত্র মক্কায় উন্নত ও আধুনিক চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করতে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন আল ফারাজ পলিক্লিনিক। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল হক চৌধুরী এবং মক্কা জামা আল ইমানের খতিব শেখ ইয়াহিয়া আলী আল হাফফা। সভাপতিত্ব করেন ডাক্তার ইয়াহিয়া আল শেখ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আব্দুল্লাহ মোহাম্মদ বিলিম শাহ এবং গোল্ডেন গার্ডেন ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান তালাল হেলাল আল ফাহামি। শুভেচ্ছা বক্তব্য দেন ডাক্তার শাব্বির আহমেদ, ডাক্তার সরওয়ার কামাল, ডাক্তার আয়াদ সাদ মোয়াতিক আল লোকমানি। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হাসান মুসল্লি। অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, ফকির আলামিন, ফকির হাকিম, এম মেহেদুল খান, সাদেক আহমেদ, ওবায়দুল্লাহ আকন্দ ভবন, মাওলানা শাহাদাত হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, গোলাম রসুল রাসেল, মিজানুর রহমান, মোহাম্মদ ইমন, ইঞ্জিনিয়ার আসমাউল হুসাইন, শাহজালাল ভুট্টো, ফখরুল ইসলাম, শাহাদাত আল মাহাদি সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দায় আল বালাদ মোবাইল মার্কেটের রাহামা টেলিকমের আয়োজনে পবিত্র মাহে রমজানের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, 10 জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাহামা টেলিকমের স্বত্বাধিকারী আর রাশেদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল জয় রানা, বোরহান মুজিবুর রহমান সানি, মারুফ সহ অনেকে। এ সময় রাহামা টেলিকমের স্বত্বাধিকারী রাশেদ খান বলেন, সৎভাবে ব্যবসা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।